নমস্কার, আমি অভিজিৎ। পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার অশোকনগরে। মধ্যমগ্রামে পথ দুর্ঘটনায় মৃত 2, উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিল বাসটিতে। আগামী 27 নভেম্বর হিঙ্গলগঞ্জের নেজাটে মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি পরিদর্শন করলেন মন্ত্রী। মদের ঠেক ভাঙার জন্য কামারহাটিতে আক্রান্ত মহিলা তৃণমূল কাউন্সিলর। সারা ভারত মতুয়া মহাসংঘের কমিটি ঘোষণা নিয়ে ফের প্রকাশ্যে এলো ঠাকুরবাড়ির পারিবারিক দ্বন্দ্ব। আগামী 25 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। পণপ্রথা নিয়ে বাংলা ছবি বৌমা নাম্বার 1-এর প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। বিস্তারিত খবরে। অশোকনগর বালিশার রাস্তার পাশে একটি ড্রেন থেকে উদ্ধার হলো ক্ষতবিক্ষত এক ব্যক্তির মৃতদেহ। বুধবার সকালে মৃতদেহটি উদ্ধার করে দত্তপুকুর ও অশোকনগর থানার পুলিশ। বুধবার সকালে অশোকনগর এবং দত্তপুকুরের মধ্যবর্তী বালিশা থেকে উদ্ধার হলো আজগার আলী মণ্ডল নামে বছর 40-এর এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি লক্ষ্য করে তারাই খবর দেন অশোকনগর থানায়। তারপর দত্তপুকুর এবং অশোকনগর থানার পুলিশ যৌথভাবে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা এসে দেখলাম লাশটাকে রাস্তা ড্রেনের মধ্যে পড়া আছে এবং এখানে কোপ মেরে দিয়েছে। এখান থেকে নাকটা ধরে চেনা যাচ্ছে না, আর পুরো গায়ে কাদা লাগানো, চেনার কোনো দৃশ্য নেই। আমাদের এলাকার কেউ চিনতে পারছে না। পুলিশ আসলো, 2 থানার পুলিশ এসে লাশটাকে তুলে নিয়ে গেল। কোন কোন থানা? অশোকনগর এবং আপনার দত্তপুকুর। ডেঞ্জারাস নয়, এরকম মানুষকে মারে না কেউ। দেখে অস্বাভাবিক দেখা, এটা একজন বলে দুঃখজনক ব্যাপার। এরকম মানুষকে মারতে নেই। আর উনি বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুদিন আগেও তো এখানে একটা বডি পড়েছিল ওই চরখোলার সাইডে, ওটাও অশোকনগর থানা। এই দুটো মার্ডার হলো 1 মাসের মধ্যে এই এলাকায়। ওই এলাকায় প্রায়শই এমন খুনের ঘটনা ঘটতে থাকে, আর তাতেই এলাকার আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা। কি জানি কি দিয়ে মেরেছে। প্রথম তো ভোরবেলা তো মনে ভাবলাম যে রুমাল বাঁধা আছে, কিন্তু এখন তো দেখছি রুমাল না, খালি কাটাই। কোথায় কাটা? শুধু মুখি কাটা, ওই দেখা গেল। রোদ হয়, রোদ নাকের পাশ দিয়ে ওরা মাঝে মাঝে বছর পর মাঝে মাঝে হয়। ওই সেটা আগের বার একটা চরপাড়ার ওখানে একটা হলো, এই কমাস আগে, আবার আজকে এখানে দেখলাম। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি বলে জানান মৃতের আত্মীয়। 2 মাস আগে এই ঘন্টা করেছে। তারপরে কি খুব ভাড়া পাচ্ছিল? হ্যাঁ, খুব ভাড়া খাচ্ছিল রাত্রে। আর এর জন্য কি কাদের প্রবলেম হচ্ছিল? এদের জন্য হয়তো রাত্রে করে যারা ভাড়া খাটে তাদের উপর যদি প্যাসেঞ্জার তো মারতে পারে না। মোটামুটি কারা ভাড়া খাটে রাতের দিকটা? সেটা তো স্ট্যান্ডের ওপরই ফলো করলে, তদন্ত করলে পুলিশ কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি ওর? হ্যাঁ, এছাড়া কোনো কারোর সঙ্গে কোনো? না, এছাড়া গ্রামবাসীর কাছে সবার কাছে প্রিয় ছিল। কোনো ওর মানে লাস্ট কখন ওকে দেখা যায়? লাস্ট কালকে সন্ধ্যে 6টার পরে আমরা যখন যাই। কোন জায়গাটা দেখেছেন? আমাদের বাড়িতে, পাড়ায়, ইসুবাড়ি গ্রামে। আচ্ছা, তারপর থেকে আর খোঁজ নেই? না, তারপরে থেকে খোঁজ নেই। কোন গ্রামে বাড়িও না? ইসুবাড়ি গ্রাম। অশোকনগর থানা ইস্যুবাড়ি? না, অশোকনগর থানা, দত্তপুকুর থানা। দত্তপুকুর থানা ইস্যুবাড়ি। দত্তপুকুরের বাসিন্দা আজগার আলী মণ্ডলকে কে বা কারা খুন করেছে তার যৌথ তদন্তে নেমেছে অশোকনগর এবং দত্তপুকুর থানার পুলিশ। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, অশোকনগর। মধ্যমগ্রামের বাদুতে বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা গেলেন জাহানারা বেগম এবং মোহাম্মদ রাজা নামে বছর 5-এর এক শিশু। তারপরেই উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে যান বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার সকাল আনুমানিক 10:30 নাগাদ মধ্যমগ্রামের বাদুতে মা জাহানারা বেগমের সাথে বাইরে বেরিয়েছিলেন বছর 5-এর মোহাম্মদ রাজা। হঠাৎই শ্যামবাজার খড়িবাড়ির একটি বাস সজোরে এসে ধাক্কা মারে ওই দুজনকে। ঘটনাস্থলে মৃত্যু হয় মা ও ছেলের। এরপরেই উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় বাসটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা থাকলেও এসপি তরুণ হালদার পৌঁছে পরিস্থিতি সামাল দেন। কোথাও যাচ্ছিল, যেতে গিয়ে আরো বাসে ওঠার পরে যে কালভার্ট আছে, কালভার্টটা ক্রস করার পরেই ওখানে ছিটকে বেরিয়ে যাওয়ার পরে টাকা তোলাই। মানে দুটো বাস কি রেসারেসির জন্য? না, রেসারেসি তাহলে সিঙ্গেল বাস ছিল। ওই জাস্ট কালভার্টটা ক্রস করার পরে এইটা গাড়ি দুলে গেছে, দুলে পাওয়ার পরে ছিটকে পড়ে গেছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়িটা? খড়িবাড়ি, মানে শ্যামবাজার থেকে খড়িবাড়ি। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। আগামী 27 নভেম্বর হিঙ্গলগঞ্জের নেজাটে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয় সংঘের ফুটবল ময়দানে জনসভার প্রস্তুতি পরিদর্শন করলেন উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি রহিমা মণ্ডল ও খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী সহ
তৃণমূল নেতৃত্ব নারায়ণ গোস্বামী। জল একদম সাফিসিয়েন্ট, দুটো পৌরসভা থেকে বসিরহাট থেকে টাকি থেকে জল আসছে। এখানে ইউনিয়নের ব্যবস্থা, প্রচুর ইউনিয়নের ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য। এবং তারপরে তারা প্রত্যেকেই দেখবেন, এখানকার লোকেরা তো দেখবেন রুটি আর তরকারি বানিয়ে নিয়ে চলে এসছে সকালবেলা 8টার মধ্যে সে ঢুকে যাবে, কে আগে, সব প্রতিযোগিতা হবে কে আগে এসে ঢুকলাম, ওই রুটি আর খাবে আর কেউ উঠছে না, ওইখানেই বসে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার চোখের দেখা দেখতে চাইছে, সবাই স্বপ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, আমাদের কাছেই স্বপ্ন, এদের কাছে তো স্বপ্ন হবেই। আমার কাছেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কাছে স্বপ্ন, আমার কাছে দিক, আমার কাছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বললাম না, দু তিনটে যুগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একটা ইনস্টিটিউশনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ডিজাইন কন্টে বলতে হবে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অবশ্যই আমরা জানাবো। চোর হয়ে এসো না। মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। বলেছি ওর কোনো ব্যাপারেই আমরা চাপিয়ে দিই না। তখন আমি চাকরিটা ফিরে পাওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদন এরা মানে। আমি কি হয়েছে বলে, দাদা সিরাজ খুন হয়ে গেছে। আমি বিচার চেপে আসছি। একাকিত্ব তো লাগেই। এই জানার সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। বেলঘড়িয়াতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর রূপালী সরকার। অভিযোগ, এলাকায় মদ ও জুয়ার ঠেক চালানোর প্রতিবাদ করায় তার উপরেই হামলা চালায় দুষ্কৃতীরা। রূপালী সরকার বামৈহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর। এলাকায় বেড়ে ওঠা। বেআইনি মদের ঠেক ভাঙতে গেলে দুষ্কৃতীদের সাথে গন্ডগোল বাধে।
মদ্যপ দুষ্কৃতীরা ওই মহিলা কাউন্সিলর এবং তার এক সহকর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বেলঘরিয়া থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো সাহায্য করছে না বলে অভিযোগ জানান ওই কাউন্সিলর। অ্যাকচুয়ালি পরশুদিন রাত্রিবেলা 12টা নাগাদ এখানে একটা ডাকাতি হয়েছে। তো এটা আমাকে পরের দিনকে যার বাড়িতে ডাকাতি হয়েছে সে সকালে এসে আমাকে বলেছে, আমি অনেক পরে পুলিশের কাছে আমি ইনফর্ম করেছি। তো রাত্রে এখানে জুয়ো মদের আড্ডা খুব বসেছে, আমাকে পাবলিক সবাই অবজেকশন জানিয়েছে। তো আমি কালকে নিজে পুলিশের সাথে নিয়ে গিয়ে রেড করেছি, রেড করে ধরেছি, হাতে নাতে রেড যাদের করেছি তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এবার কিছু সন্ত্রাসবাদী আছে যারা তৃণমূলের নাম করে ভাঙিয়ে খাচ্ছে যে তারা তৃণমূল করছে, অথচ তারা সন্ত্রাস করছে এই জুয়ো থেকে চালানো, মদের থেকে চালানো, এটাই চালাচ্ছে। প্রতিবাদ করাতে কালকে আমি আর আমার সহকর্মী অবাধ পার্টির বাড়ি ছিল, আমরা বাড়ি ফিরছিলাম রাত্রিবেলা 10:30-11টা নাগাদ। তখন তারা 12টা একদম করে তারাও হয় আর পুলিশ মারধর করে আর বলেছে যে জুয়ার চেক করবে, কে কী করবে কিছু জানি না। কিন্তু আমার কাছে আমার রিকোয়েস্ট এটা যে আমি সবার কাছে জানিয়েছি, আমার চেয়ারম্যানের কাছে জানিয়েছি, ভাইস চেয়ারম্যানের কাছে জানিয়েছি, সৌগতদার কাছেও জানিয়েছি। আমি পুলিশের কাছে একটা রিকোয়েস্ট করবো, কালকে আমি এফআইআরও করে এসেছি, এখনও কোনো স্টেপ নেওয়া হয়নি। তা আমি বলছি যে 12 ঘন্টা অবধি আমি দেখবো, তারপর আমার যদি মনে হয় সেরকম ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। সারা ভারত মতুয়া মহাসংঘের নতুন কমিটি ঘোষণা নিয়ে আবারও বিবাদ চরমে উঠল মমতাবালা ঠাকুর এবং মঞ্জুল ঠাকুরের মধ্যে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মঞ্জুল বলে অভিযোগ জানান মমতাবালা ঠাকুর। প্রতি বছরই ঠাকুরবাড়িতে সারা ভারত মতুয়া মহাসংঘের উদ্যোগে একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে এই সংঘ পরিচালনার জন্য তাদের নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এই কমিটি ঘোষণা হওয়ার আগেই মঙ্গলবার রাতে ঠাকুরবাড়ির ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং তার ছেলে শান্তনু ঠাকুর ঠাকুরবাড়ির বড় বৌমা তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতাবালা ঠাকুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। ও তো আজ থেকে বহু বছর থেকেই আসছে, আগে ছিল দাদান করে, এখন মানে সরাসরি আমার উপর তো গত বছর হয়েছে, এবছরে। আসলে আমাদের প্রতি বছরে আমাদের রাস উৎসবের সময় এই মতো ধর্ম নিয়ে যে বাৎসরিক সম্মেলন হয় এবং এই সময় কমিটি নতুন করে মতো মহাসংঘ গঠন হয়। আমাদের 1 মাস আগে ওটা মানে রিজার্ভ করে দেওয়া হয়, আবার একটা অ্যাডাপ কমিটি করা হয়, আবার বক্তারা মিলে সেটা আবার কাকে কোন পদে দেবে সেটা মিলে আবার একটা নতুন করে কমিটি ঘোষণা করে, সেটা আজকে সেই দিন। তো ও মানে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আর শান্তনু ঠাকুর আরও কিছু ঠাকুরনগরের অনেক মানে কিছু লোকদের মদটা খেয়ে মানে এসেছিল, বাড়িতে অনেক গন্ধ টন্ধ পাচ্ছিলাম আমরা। এই ব্যাপারে নিয়ে অকথ্য নোংরা ভাষা আমাকে ঘর থেকে টেনে বের করবে, গালাগালি, আমার চরিত্র নিয়ে, আমি ছোট জাত, রিফিউজি, এ ধরনের বিহেভে, আমি সাংসদ, আমি 3 বছর পরে আমাকে দেখে নেবে, হয়তো আমার এখন পদ আছে, আমাকে কিছু করছে, এই সব নোংরা আমি অকথ্য নোংরা ভাষা যা মানে মুখ দিয়ে ব্যবহার করা যায় না। গায়ে হাত দিয়েছিল এরকম? হ্যাঁ, গায়ে ঠেলে ঠেলে যাচ্ছিল, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর গায়ে চাই। থানায় অভিযোগ করেছে? অবশ্যই। ইতিমধ্যেই গাইঘাটা থানায় মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন মমতাবালা ঠাকুর। যদিও মমতাবালা ঠাকুরের সব অভিযোগই ভিত্তিহীন বলে জানান শান্তনু ঠাকুর। যে অভিযোগটা আমার জেঠিমা মমতাবালা ঠাকুর করেছে সেটা পুরো ভিত্তিহীন। কেননা বহুদিন যাবৎ আমার ফ্যামিলিতে একটা পারিবারিক একটা সমস্যা চলছে, সেটা মেটাবার জন্য আমরা বহুবার বসার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই এটা মিটছে না। তার মূল কারণ হচ্ছে আমার জেঠিমা রাজি হলেও কিছু কতিপয় স্বার্থান্বেষী মানুষেরা তাকে মিশতে দিচ্ছে না। গাইঘাটা থানায় তারা লিখিত অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ জানান শান্তনু। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, সেটা থানা থেকে কোনো রকম কোনো কিছু করা হয়নি, সেটা আমরা এসপিকে আগামীকাল দিতে যাচ্ছি, এসপির কাছে দিতে যাব। ছেলের মতোই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুরও। আমাদের রাসে কমিটি ডিক্লারেশন হয়, এটা আমাদের বাড়ির রীতিনীতি, কিন্তু
মমতা বালা কি এফআইআর করেছে না কি করেছে সে তো টিভিতে দেখলাম, আমি এমনি জানি না। তবে আমাদের ঠাকুরবাড়ির প্রেস্টিজের ব্যাপার না, আমরা কখনো মদ খাই না, সেটা সবাই জানে, নতুনরাও জানে, সবাই জানে, সর্বজন বিদিত। কেউ যদি বলে থাকে মিথ্যা বলেছে, এর সঙ্গে আমি আর কিছু বলতে চাই না, কারণ ঠাকুরবাড়ি প্রেস্টিজের জন্য আমরা এসব উৎসাহ আমরা রটাই না। কারা রটিয়েছে সে খোঁজ করলেই জানা যাবে কি হয়েছে না হয়েছে, কনস্পিরেসি চলছে এই। পূর্বের নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, ঠাকুরনগর। তাহলে আমি অবশ্যই আমরা জানাবো। চোর হয়ে এসো না। মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। বলেছি ওর কোনো ব্যাপারেই আমরা চাপিয়ে দিই না। তখন আমি চাকরিটা ফিরে পাওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদন এরা মানে। আমি কি হয়েছে বলে দাদা সিরাজ খুন হয়ে গেছে। আমি বিচার চেতে আসছি। একাকিত্ব তো লাগেই। এই জানাবে সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না, তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। ফোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। আগামী 25শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 40তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হতে চলেছে আগামী 25শে জানুয়ারি। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা, যেখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন দেশের লেখকরা। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বইমেলার আধিকারিকরা। আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবার ফোকাল থিম হলো বলিভিয়া।
গেস্ট অফ অনার থাকছে ভিয়েতনাম এবং স্পেশাল অনার্ড কাউন্ট্রি থাকছে স্পেন। তিনটে দেশ এবার পার্টিসিপেট করছে, তার মধ্যে বলিভিয়া ফোকাল থিম, ভিয়েতনাম গেস্ট অফ অনার, তারা ভিয়েতনাম ওয়ারের 40 বছর, ভিয়েতনাম যুদ্ধের 40 বছর সেলিব্রেট করবেন, এবং স্পেন স্পেশালি অনার্ড কান্ট্রি হিসেবে পার্টিসিপেট করছেন তাদের ইন্ডো স্প্যানিশ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 60 বছর সেলিব্রেট করার জন্য। এছাড়াও 40তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার তিনটি নতুন দেশ অংশগ্রহণ করছেন, গুয়াতেমালা, নরওয়ে এবং চীন। এছাড়াও বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে বলে জানা যাচ্ছে। পূর্ব নিউজের জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। পণপ্রথা নিয়ে সমাজকে সচেতনতামূলক বার্তা দিতে বাংলা ছবি বৌমা নাম্বার 1 এর শুটিং শুরু হবে খুব শীঘ্রই। তারই প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। পণপ্রথার কারণে দুটি ছেলে মেয়ের জীবনে ঘটে যাওয়া নানা টানাপোড়েনের কাহিনী নিয়ে রাজেশ চক্রবর্তীর পরিচালনায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে বাংলা ছবি বৌমা নাম্বার 1 এর শুটিং। এই ছবির কলা কুশলীদের উপস্থিতিতে তারই প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। বৌমা নাম্বার 1 এ অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, খরাজ মুখার্জি, শান্তনু রায়চৌধুরী, রিক এবং টিনা। মডেলিং এর পাশাপাশি নায়িকা হিসেবে এই দ্বিতীয় ছবিতে অভিনয় করতে চলেছে টিনা। মানে কি বলবো, একটা ভদ্রলোক যিনি কিনা ডাউরি সিস্টেমসের জন্য তিনি একজন ছেলেকে জোর জবরদস্তি করে একজনের সাথে বিয়ে দেয়, বাট সে তখন তাকে নিয়ে থাকতে পারে না, বিকজ শি ইজ ভেরি মডার্ন অ্যান্ড সেই গ্রামের মধ্যে এই জিনিসটা একদমই চলে না। সেই জন্য তখন সে তাকে ছেড়ে, যে ছেলেটা তাকে প্রকৃতপক্ষে ভালোবাসতো, আলটিমেটাম সে তাকে বিয়ে করে। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট অফ দ্য স্টোরি। এই ছবিতে ভরপুর কমেডিও থাকছে বলে জানান পরিচালক। বলতে গেলে প্রথম স্টার্টিং থেকে একটা ফানি গল্প এবং কমেডি বেসড গল্প একদম, কিন্তু একটা মেসেজ আছে আমাদের ছবির মধ্যে। ডাউরি প্রথা নিয়ে একটা মেসেজ আমরা লাস্টে ছেড়েছি গল্পতে, এবং বিভিন্ন যারা পশ্চিমবাংলার খুব ভালো অভিনেতা অভিনেত্রী তারা কাজ করছে এখানে এই ছবির মধ্যে, এবং নতুন কিছু স্টারদের আমরা এই ছবিতে লঞ্চ করছি আর কি। শুটিং তো আমরা ডিসেম্বরে শুরু করছি, নর্থ বেঙ্গলে করছি। নর্থ বেঙ্গলে আমরা একটা গান নিয়ে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় শ্যুট করব, এবং আমরা ফিরে এসে কিন্তু মূল গল্প যেটা আর কি গ্রামের গল্প, সেটা আমরা পশ্চিমবাংলাতেই শ্যুট করছি। গান তো 6টা থাকছে মোটামুটি। গানের আমাদের চলছে কাজ প্রস্তুতি, এখনো 2টো গান আমাদের রেডি হয়েছে। গাইছে তো অনেক শিল্পী গাইছে এর মধ্যে, এখন আমরা বলছি গানটা একদম প্রস্তুতির পথে আর কি। বৌমা নাম্বার 1 এর নায়িকার চরিত্রে অভিনয় করেছে রিক। কাস্টিং রোলটাতে আকাশ, আর খুব কমেডি একটা ক্যারেক্টার, খুব এক্সাইটেড। মানে এই ধরনের এখনো আমি চান্স পাইনি এই ধরনের কাজ করা, কেন বেশিরভাগ একটু অফবিট ফিল্মগুলো বেশি করেছি। তো এই ধরনের কাস্টিং পেয়ে খুব এক্সাইটেড, খুব আনন্দ পাচ্ছি কখন কাজটা করবো। আর খুব কমেডি ফিল্ম, সবার জন্য ফিল্ম, সবাই আসছে, সবাই তো দেখে আনন্দ পাবে আশা করছি। তো যাই হোক আমরা সবাই হার্ডওয়ার্ক করবো। অলরেডি হোমওয়ার্ক স্টার্ট হয়ে গেছে আমাদের, কাজ করছি আমরা। না, ফার্স্ট ফিল্ম ওনার সাথে, রাজদার সাথে ওনার খুব ভালো, খুব ডাউন টু আর্থ। ওনার সাথে কাজ করে আমি খুব, এই সুযোগটা পেলে আমার খুব আনন্দ পাচ্ছি খুব। তো উনি যখন স্ক্রিপ্টটা শোনায় আমার এতটা ভালো লাগে কি আমি খুব তখনই ভাবি কি এই কাজটা করবোই আমি। তো এই সুযোগ পেয়েছি, তার জন্য তো রাজদাকে, সিদ্ধার্থদাকে আমি থ্যাঙ্কস। এই ছবি নিয়ে অন্যান্য বিশেষ জনেরা কি বলছেন আসুন দেখে নিই। বেসিক্যালি ছবি করব, আমার একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, মানে ভালো ছবি করব। আমি আমার ডিরেক্টরের কথা ধরেই বলি, আমি একটা খুব ভালো গল্পের খোঁজ করছিলাম। আর যেহেতু আমি ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত, আমি অভিনয়ের পরে আমি নিজের সময় অ্যাড এজেন্সি করেছি। আজকে মানে একদিনের নয়, প্রায় 15 বছর ধরে আমার অ্যাড এজেন্সি চলছে। নিজে অ্যাড ফিল্ম মেকিং করেছি, হ্যাঁ অনেক করে অ্যাড ফিল্ম মেকিং করেছি, প্লাস আমি রিলিজ করি। তো এটা আমার পরিকল্পনা চলছিল যে করব। পূর্ব নিউজের জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।